সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন অনুষ্ঠানটিতে আমরা নানা ধরনের স্বাস্থ্য সমস্যা এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলে থাকি। এই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো মেনোপজ নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার সালমা আক্তার শিমু, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ গাইনি অ্যান্ড অবস, চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হসপিটাল। ডাক্তার সালমা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর আদনান আমাকে আমন্ত্রণ করার জন্য। শুরুতে আমরা জানতে চাই মেনোপজ জিনিসটা কি আসলে? মেনোপজ হচ্ছে নারী জীবনে এমন একটা অধ্যায় যে সময় যে নারীদের যে ঋতুস্রাব থাকে, যেটা আমরা মাসিক বলি, সেটা আসলে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। এটা এমন একটা অধ্যায়, আসলে একটা নতুন অধ্যায়ের সূচনা বলতে পারি আমরা। একটা মেয়ে শিশু যখন জন্ম হয় তখন তো সে তার কোনো পরিবর্তন থাকে না। যেমন সে যখন 10-12 বছর বয়স হয় তার শরীরে অনেক পরিবর্তন আসতে থাকে। তারপর হচ্ছে তার মাসিক চক্রটা, ঋতুস্রাবটা শুরু হয়। ঠিক সেরকম, সেটা যেরকম একটা ন্যাচারাল প্রসেস, এটাও ঠিক সেরকম একটা স্বাভাবিক প্রাকৃতিক নিয়ম, যেটা 45 থেকে 55 বছরের বয়সের দিকে যখন মেয়েরা ধাবিত হয় তখনই এটা ঋতুস্রাবটা আস্তে আস্তে কমতে কমতে একসময় বন্ধ হয়ে যায়। এটাকেই আমরা মেনোপজ বলি। এই যে মেনোপজ হওয়ার কারণগুলো আসলে কি কি? মেনোপজ তো একটা স্বাভাবিক সাধারণ, এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় আসলে, মানে ন্যাচারাল শারীরিক আমাদের একটা ফিজিওলজিক্যাল চেঞ্জ, যেটা আমি যদি বলি। এটা আমরা যখন একটা ছোট শিশু, বললাম না, কন্যা শিশু যখন জন্ম হয়, ও আমাদের মেয়েদের যে ডিম্বাশয় থাকে ওখান থেকে প্রতি মাসেই ডিম ফোটে। সেই ডিমটা ফোটে বলেই সেটা আবার মিনস্ট্রুয়েশন হয়। সেখান থেকে সেই ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হয়, কিছু হরমোন তৈরি হয়, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন। কিন্তু যখন বয়স বাড়ার সাথে সাথে হয় কি, এগুলো ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হতে পারে না আর। হ্যাঁ, তো একসময় এগুলির সংখ্যাও কমে যায় এবং ইস্ট্রোজেন, প্রোস্টেরন হরমোনগুলিও তৈরি হয় না। যখন ইস্ট্রোজেন থাকে না তখন আসলে আর সেই হরমোনের যে ঘাটতিটা হয় সেটার জন্যই মেনোপজ হয়ে যায়, বা মাসিকটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। তো এই সময়টিতে নারীদের কি কি ধরনের উপসর্গগুলো দেখা দেয় আসলে? এই সময়ে অনেক রকমের শারীরিক পরিবর্তন চলে আসে। মেইন সমস্যা যেগুলো হয়, যেগুলি আমরা ভ্যাজোমোটর সিমটমস বলি, যেগুলির জন্য আসলে রুগীরা ছুটে আসে আমাদের কাছে। এছাড়া আরও নানান রকম প্রবলেমও থাকে, মানসিক সমস্যা থাকে, যেটা আমি হয়তো পরে বলবো। মেইন সমস্যা যেটা হয় সেটা হচ্ছে হট ফ্লাশ, যেটাকে রুগীরা এসে বলে কি, বা ঘরে দেখা যায় মারাও বলেন, অনেক সময় মা বলেন কি যে আমার হঠাৎ করে কান দিয়ে অনেক ধোঁয়া বেরোচ্ছে, গরমে আমি ঘেমে যাচ্ছি, তারপর আমার হঠাৎ করে আবার ঠান্ডা লাগে। হ্যাঁ, এরকম বলে। তো অনেক, এটাকেই আমরা হট ফ্লাশ বলি। এটাতে অনেক প্রবলেম হয়। এটা ঘুমের ভিতরে হতে পারে, রাতের বেলা, দিনে যে কোনো সময়, একটা সময় হয়। তো রাতে যখন হয় তখন হয় কি, ঘুম ভেঙে যায়, ঘুমাতে পারে না। তাহলে ঘুমের যে হয়, ইনসোমনিয়া বলি, ঘুমাতে পারে না, ঘুমের ব্যাঘাত ঘটে, ঘুমাতে পারে না। তাহলে এই একটা থেকে কিন্তু সব কিছুই তৈরি। একটা মানুষ যখন ভালোভাবে ঘুম হয় না তখন দেখা যায় উনি খেতেও পারেন না, বা খাবারটা খেলে হজমও হয় না। আবার ইস্ট্রোজেনটাও আবার দায়ী হচ্ছে আমার খাবার। আমরা যে নর্মাল মেয়েরা খেয়ে থাকি, সুস্থ থাকি, হয়তো আমাদের যে গাটের মানে অন্ত্রগুলি যে চলাচল করে, এটা তো এটার মোশনটা বাড়ায় ইস্ট্রোজেনটা। তো যখন এটার ঘাটতি হয়, ওটার একটা কারণ। আবার ঘুম হয় না বলে খাবারটা হজম হয় না। তারপর হচ্ছে বারবার ইনফেকশন হয়, বিশেষ করে ইউরিনের ইনফেকশন হয়। তারপর হচ্ছে উনি খিটখিটে মেজাজের হয়ে যায়। হ্যাঁ, মুড সুইং যেটাকে বলি, এই গরম এই ঠান্ডা, এখন উনার ভালো লাগছে, কতক্ষণ পর কান্না করছে। আসলে এমন একটা বয়স, যখন আমরা মহিলাকে কথা বলছি যে 45-55 বছর বয়স, তখন অলরেডি বাচ্চারাও বড় হয়ে যায়। তারপর নিজেও হয়তো কাজকর্ম অনেকটা কমে আসে, বাসায় মানুষ আস্তে আস্তে কমতে থাকে, বাচ্চারা আজকাল যেটা হয় বাইরে চলে যাচ্ছে পড়ালেখা করতে। তখন দেখা যায় উনি খুব লোনলি ফিল করেন। হ্যাঁ, খুব অ্যালোন, হ্যাঁ, একাকিত্ব উনাকে, সেটা একাকিত্বটা এবং শারীরিক পরিবর্তন দুটো মিলিয়ে মেয়েদের জীবনে কিন্তু খুবই ভালনারেবল একটা টাইম এটা। হ্যাঁ, খুব ট্রানজিশন একটা পিরিয়ড। এই সময়টাতে মানে ফ্যামিলির সাপোর্টটা খুবই জরুরি। তা না হলে কিন্তু উনি মানসিক ভারসাম্যটা হারিয়ে ফেলেন। হ্যাঁ, ব্যালেন্সটা হয় না। আর যদি এগুলি হচ্ছে স্বাভাবিক, যেটা হচ্ছে এটা মেনে নিতে হয়। আমি একটু ইন্টারাপ্ট করতে চাই, আপনি যে হট ফ্লাশের কথা বলছেন, এটা কি ইনিশিয়াল সিম্পটম, শুরুতেই কি এটা চলে আসে? এটা আসলে আরো আগে থেকেই আসে। প্রায় আমরা মেনোপজকে যদি ভালোভাবে পড়তে চাই, এটা একটা পেরিমেনোপজ একটা শব্দ আছে। পার্মানেন্ট মেনোপজ হচ্ছে কোনো মহিলা যদি 1 বছর পর্যন্ত মাসিক বন্ধ হয়ে যায়, মানে একেবারে সেই 45 বছর বয়সে গিয়ে, আগে হলে না, 45 থেকে 55 ভিতরে। তাহলে আমরা বলি এট দ্য এন্ড অফ রিপ্রোডাক্টিভ লাইফ, যে সময় একটা মেয়ে সবকিছু শেষ, মানে ওর মা হওয়ার যে ক্ষমতাটা চলে যায় তখন থেকে।
তো 1 বছর যদি কোনো মানে না হয় তখন আমরা মেনোপজ বলবো, কিন্তু এর আগে 3-4 বছর আগে থেকেই কিন্তু মহিলাদের এই এই সিমটমগুলি, লক্ষণগুলো দেখা দেয়। হ্যাঁ তখন দেখা যায় ঘুম ভেঙে যাচ্ছে, ঘুমটা হচ্ছে না ঠিকভাবে, তারপর গায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, বিষণ্ণতা, হ্যাঁ একটু ডিপ্রেশন, মেজাজ খিটখিটে মেজাজ হয়ে খিটখিটে যাচ্ছে। মেজাজ, এগুলি কিন্তু প্রথম থেকে হয় পেরিমেনোপোজাল পিরিয়ডটা। আর মেনোপজ হচ্ছে পার্মানেন্ট, যখন তার স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় সেটা। আর বন্ধ হয়ে যাওয়ার পর 1 বছর পর থেকে আমরা আবার ওনাকে তখন পোস্ট মেনোপোজাল ওমেন বলি, তখন ওদের মধ্যে এই সিমটমগুলি আরও প্রকট থাকে। আর ওই সময় আমাদেরকে আরও বেশি সতর্ক থাকতে হয়, বিশেষ করে হাড় এবং হার্ট, এই দুটো জিনিস নিয়ে। হাড়ের ক্ষয় হতে থাকে, আর হচ্ছে নর্মালি মেয়েদের হার্টের সমস্যা কম হয় পুরুষদের তুলনায়, কিন্তু মেনোপোজের পরে দুটো রেশিও কিন্তু সমান হয়ে যায়, ছেলেদের মতোই হয়ে যায় তাহলে এই হার্টের। সময় আপনি বলতে চাচ্ছেন যে মেনোপজ অবস্থায় মহিলাদের হার্টের সমস্যাও হতে হ্যাঁ, পারে। ঝুঁকিটা অনেক বেড়ে যায়, তখন আচ্ছা রেগুলার আচ্ছা, চেকআপে থাকতে হয়। বুঝতে পেরেছি। ধরেন হার্টের কি কি ধরনের সমস্যা আসলে এই সময় ওনারা ফেস করেন? প্রথম যেটা হয়, হার্টের ব্লাড প্রেশারটা বাড়তে থাকে। সারা জীবনই হয়তো উনি নর্মাল, মানে প্রেশার নর্মাল ছিল, নর্মাল এরকম ছিল। একটা পেশেন্ট, হঠাৎ করে দেখা যায় উনি হয়তো ইনসিডেন্টাল, হয়তো যদি রেগুলার উনি ডাক্তারের কাছে না যান, উনারা তো মনে করেন, অনেকে তো আসলে লজ্জা ভয় এগুলোর জন্য যায় না, উনার যে হট ফ্লাশ হচ্ছে, চেঞ্জ আসতেছে বা মাথা ঘুরাচ্ছে, এগুলির জন্য কিন্তু রুগীরা সহজে আসে না, ভয় পায় এই চেঞ্জটাকে, মনে করে যে হঠাৎ করে এরকম হয়ে গেছে, কাউকে বোধহয় বলা যাবে না। ইভেন অনেক পেশেন্ট থাকে যারা হাজবেন্ডের সাথে শেয়ার করে না যে তার যে এই মাসিকটা ধরনের বন্ধ হয়ে লক্ষণগুলো গেছে, দেখা হ্যাঁ যাচ্ছে। লক্ষণ তো বলেই না, সেই সাথে মাসিক বন্ধ হয়ে গেলে সেটাও শেয়ার করে না, কারণ এখনো পর্যন্ত মানে দেখা যায় সোশ্যালি কিংবা সামাজিক বা পারিবারিকভাবে মাসিক হয়ে গেলে উনাকে বুড়ো মনে করে যে বোধহয় উনি আর কোনো কাজে আসবেন না। মানে এটা যে একটা স্বাভাবিক, এবং তাকে যে আমার উৎসাহ দিতে হবে, এনকারেজিং একটা বিহেভিয়ার ওনার সাথে রাখতে হবে, এটা আমরা হয়তো প্র্যাকটিস এখনো করি না, সেজন্য আমাদের প্রবলেম হয়। আর হার্টের সমস্যাটা ধরা পড়ে হচ্ছে হাই ব্লাড প্রেশার দিয়ে, প্রথমে দেখা যায় উচ্চ রক্তচাপ ধরা পড়ে রুগীদের, তারপর হচ্ছে হয়তো কোনো কারণে অন্য পরীক্ষা করতে গিয়ে ধরা গেল যে হার্টে কোথাও একটা ব্লক হয়ে গেছে, এভাবেই কিন্তু সমস্যাটা ধরা যায় আর কি, হার্টের প্রবলেমটা। আমরা কি আসলে তাহলে ধরে নিতে পারি যে মেনোপজ মানে কি নারীত্ব শেষ হয়ে যাওয়া? কখনোই না, এটা হচ্ছে নারীর জীবনের একটা প্রথম অধ্যায়, যেটাকে আমরা বলতেছি নতুন সূচনা, বরং তার নতুন করে একটা জীবন শুরু হবে। আমরা তো রুগীদেরকে কাউন্সেলিং করি যে আপনার একটা নতুন অধ্যায়, যেখানে আপনি ভালো থাকার জন্য আপনার অনেক কিছু করার আছে এখন। হ্যাঁ, একটা সময় তাকে অনেক কিছু নিয়ে বিজি থাকতে হতো, বাচ্চা শুধু ফ্যামিলি টাইমটা তোই বেশি না, নিজের ওন টাইমটা আমার মনে হয় তখন খুব সাফিসিয়েন্ট সে সময় পায়, নিজের যত্ন নিবে, নিজের জীবনটাকে উপভোগ করবে, লাইফস্টাইল মডিফাই করবে, সে ভ্রমণ করবে, নানান রকম বই পড়বে, হ্যাঁ তার গান শুনবে, মানে পুরোপুরিভাবে আসলে নিজের একটা সময় কাটানোর চলে আসে। তবে জীবনসঙ্গী যারা আশেপাশে থাকে তাদের অনেক হেল্প করতে হয় ব্যাপারে। তাহলে আসলে এই সময়টাতে জীবন শেষ না নারীর এটা। শারীরিক যত্নের সাথে সাথে মানসিক যত্ন নেওয়াটা অবশ্যই, খুবই হ্যাঁ হ্যাঁ জরুরি। হ্যাঁ, খুবই জরুরি আমরা এটা। এই সময়টাতে আসলে ওনাদের কি কি ধরনের যত্ন নিতে পারি, এবং মেনোপজের কোনো চিকিৎসা পদ্ধতি আসলে এটা কি? এটা যেহেতু স্বাভাবিক প্রক্রিয়া, এটা যদি আগে থেকেই জানা থাকে, আমাদের প্রথমে যেটা অ্যাওয়ারনেস, তারপরে এই যে আমরা কথা বলছি এর মাধ্যমে হয়তো অনেক কিছুই দর্শকরা জানতে পারবেন, কিংবা অনেকেই জানেন, তাহলে প্রথমে জানতে হবে যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, সো এর মধ্যে আমার এই পরিবর্তনগুলি আসবে, সেটাকে স্বাভাবিকভাবে নিতে হবে, সেটাকে ইতিবাচকভাবে আমাকে গ্রহণ করার মাধ্যমে যখন আমি গ্রহণ করব ব্যাপারটাকে, তখন হয়তো প্রবলেমগুলো অনেকটা আসলে কমে যায়। দেখা যায় যে শহরের যারা ওয়ার্কিং কর্মক্ষেত্রে কাজ করছে কিংবা ব্যস্ত থাকে, সেই নারীদের চাইতে কিন্তু যারা গ্রামে, কিংবা শুধু গ্রাম না, যারা খুব একা থাকে, লোনলি থাকেন, তাদের কিন্তু এই সিমটমগুলি বেশি হয়। হ্যাঁ, তাহলে তাকে অনেক বেশি সবার সাথে মিলেমিশে থাকা, এগুলি কিন্তু করলেই অনেক ভালো থাকবে সে। তারপর হচ্ছে যে বললাম কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকা, এগুলি করলেও কিন্তু ভালো থাকে। আর যত্নের ব্যাপারে হচ্ছে তার খাওয়া দাওয়া, পর্যাপ্ত ঘুম, তারপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ফ্লুইড, পানি খাওয়া, এগুলি খাবার দাবার ব্যাপারে। তারপর হচ্ছে নিয়মিত হাঁটার অভ্যাস, যোগ ব্যায়াম, তারপর হচ্ছে ব্যায়াম করা, এবং নিয়মিত ডাক্তারের একটু পরামর্শ নেওয়াটা খুব জরুরি, বিশেষ করে যে হাড় এবং ইয়ের জন্য আমরা, হার্টের জন্য আমরা ক্যালসিয়াম লেভেল দেখি রক্তে, তারপর হচ্ছে কি ব্লাড প্রেশার চেক করি। তখন যেহেতু এই সমস্যাগুলি হয়, আরেকটা সমস্যা হয় স্থূলতা, তখন ওজন বেড়ে যায়, তো এই ওজন বেড়ে যাওয়াটার ব্যাপারে অনেক সচেতন হতে হবে, এই জন্যই ডাক্তারের পরামর্শ লাগে। আর মেডিসিনের ক্ষেত্রে আমরা আসলে খুবই বারবার যেটা বলি যে উনি খাবার দাবার যদি নিয়মিত করেন, পরিমিত থাকেন, হাঁটাচলা করেন, তাহলে কিন্তু রুগীরা ভালো থাকে। তারপরও যাদের বিশেষ করে হট ফ্লাশের জন্য, যেসব অনেক রুগী থাকে একেবারেই সহ্যই করতে পারে না, ওনারা জামা কাপড় গায়ে রাখতে পারতেছে না, মানে অনেক বেশি মানে পেইন হয় ওদের লাইফ এটা নিয়ে, তখন আমরা কিন্তু তাদেরকে কিছু নন হরমোনাল আবার কিছু হরমোনাল ওষুধ দিয়ে সাপোর্টে রাখি, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেই, ভিটামিন মধ্যে ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেই,
আর হরমোনাল যে রিপ্লেসমেন্ট থেরাপি যেটা বলা হয় সেটাও দেওয়া যায় ওদেরকে, এটা রোগী ভালো থাকে। বুঝতে পেরেছি। আমরা আবার চিকিৎসার ব্যাপারটা নিয়ে আমরা আবার আপনার সাথে আলোচনা করব। একটা জিনিস আমি জানতে চাই, এই মেনোপজের সময় একটি শব্দ খুব প্রচলিত, ব্রেন ফগ। ব্রেন ফগ জিনিসটা আসলে কি মেনোপজের সময়? খুব সুন্দর প্রশ্ন। আসলে ব্রেন ফগটা হচ্ছে কি, মনে হচ্ছে যেন ব্রেনটাতে কুয়াশা পড়ে যাচ্ছে। আসলে হচ্ছে কি কুয়াশা না, এখানে হচ্ছে ঝাপসা হয়ে যায়। ওই স্ট্রোজেনটাই দায়ী। হ্যাঁ, ওখানে স্ট্রোজেনের কারণ, স্ট্রোজেন যেহেতু মানে কমে যায়, রক্ত চলাচলটাও ব্রেনে কমে যায়, কিংবা হয়তো সেটার আরও কোনো ফ্যাক্টরও থাকতে পারে যে কারণে দেখা যায় কি কথা ভুলে যাওয়া, হ্যাঁ, একটু অমনোযোগী হয়ে যাওয়া। একটা কাজ করছে হঠাৎ করে থেমে গেল, একটা কথা বলছি হঠাৎ করে থেমে গেলাম, কিংবা একটা চশমা আমার চোখে আছে আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এটা একটা। তারপর হচ্ছে মানে আমরা অনেক সময় মুরব্বীদেরকে এগুলি দেখি, হ্যাঁ, বাবাকে দেখি, মাকে দেখি, মায়ের চাবির গোছা ঠিকই হাতে আছে বা কোমরে, কিন্তু খুঁজে পাচ্ছে না। তো এগুলি আসলে ব্রেন ফগ। তখন তো আমরা একসময় এগুলি বুঝতাম না, বা এটা নিয়েও এত পড়ালেখা হয়তো তখনও আসেনি। এটা কিন্তু ডিসকারেজ করা যাবে না। এটা এমন না যে খুবই স্থায়ী একটা জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে সাময়িক, খুবই টেম্পোরারি, বাট এটাকে নিয়ে কাজ করতে হবে, মানে এটা হতে দেওয়া যাবে না। এটা না হতে দেওয়ার জন্য আমাদেরকে ওই সেই ব্রেন ওয়ার্ক বেশি করতে হবে, একসাথে 2-3টা কাজ একসাথে করতে হবে। হ্যাঁ, এটা একটা। আর হচ্ছে পর্যাপ্ত ঘুম। ঘুমটা মানে হ্যাঁ, এটা একেবারেই 7-8 ঘন্টা ঘুমটা খুবই এনশিওর করতে হবে। আর এটা হচ্ছে কি ডিভাইস থেকে দূরে থাকতে হবে। এখন যে মোবাইল কিংবা ট্যাব বা আমরা কাজকর্মের জন্য যে ল্যাপটপ ইউজ করতেছি, এগুলিতে বেশি সময়গুলো আসলে দেওয়া যাবে না। এটাতে বলা হচ্ছে ব্রেন ফগিংটা তাড়াতাড়িও হয় এবং এটা কাভার করতেও কষ্ট হয়। বুঝতে পেরেছি। যে সময়ের আগে কি আসলে মেনোপজ হতে পারে কিনা, কিংবা যদি হয় কারা এই ঝুঁকিতে আসলে বেশি থাকে? সময়ের আগে হতে পারে। একটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। হ্যাঁ, জেনেটিক্যালি অনেকেই আছে যাদের খুব কম বয়সে হয়ে যায়। নর্মালি আমরা যে বয়সটার কথা বলেছি, মোর দেন 80% পেশেন্টেরই কিন্তু এই 45 থেকে 50 বছর বয়স, 55 ভিতরেই হয়। এভারেজ 51 থেকে 52, কিন্তু 2% খুবই কম, কিন্তু 2% কেসই দেখা যায় 40 বছরের নিচেও হয়ে যাচ্ছে। এটা হচ্ছে জেনেটিক্যালি হতে পারে। আর কিছু রুগী থাকে যাদের, তোমার ধরো আমরা কোনো কারণে অপারেশন করে ফেললাম, জরায়ু ডিম্বাশয় ফেলে দিলাম, হ্যাঁ, তখন ওদের হয়ে যাবে অপারেশনজনিত কারণে। আবার হচ্ছে জরায়ু আছে ঠিকই, কিন্তু কোনো কারণে কোনো অন্য কোনো কিছুর জন্য আমরা হয়তো কেমোথেরাপি, রেডিওথেরাপি পাচ্ছে রুগীদের, তখনও কিন্তু মেনোপজ হয়ে যায়, আগে হয়ে যেতে পারে। আমরা তো আসলে যেটা বুঝছি যে মেনোপজ একটি স্বাভাবিক প্রক্রিয়া, তারপর আসলে এটা নিয়ে তো দুশ্চিন্তার কারণটা কি? দুশ্চিন্তার কারণে আমার মনে হয় প্রথম যেটা, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস নাই। যার হচ্ছেন হয় সেও সেটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না, বা মানতে কষ্ট হয় যে হঠাৎ করে তার জীবনে এমন একটা চেঞ্জ আর প্রসেস। হ্যাঁ, সেটা একটা। আর হচ্ছে আশেপাশের মানুষজন এটাকেও ঠিকভাবে নিতে পারে না। খুব কাছের মানুষই হয়তো তাকে হেয় করে বলে। যেমন আমাদের কাছে কিছু রুগী থাকে যারা বলে কি যে ওর খুব মন খারাপ, হ্যাঁ, এসেই বলে কি যে আমার তো পিরিয়ড মাসিক হচ্ছে না, এটা আমি আমার হাজবেন্ডকে বলতে পারতেছি না। সে হয়তো এখনো চায় যে তার বাচ্চা হবে, হ্যাঁ, আমার বাচ্চা চায়, কিন্তু আমি তো ওনাকে এটা বলতে পারছি না। তারপর আরেকটা সমস্যা যেটা হয়, শারীরিক পরিবর্তনের জন্য যৌন সমস্যাটা একটু বেশি হতে থাকে। হ্যাঁ, যদিও এটা এখন আসলে অনেক রকমের ওষুধ আছে, অনেক কিছুই আমরা ইউজ করতে পারি, কিন্তু যেহেতু সে কারো কাছে বলে না, সে নীরবেই সহ্য করে যায় এটা। হ্যাঁ, এই জন্যই আসলে এটা নিয়ে এত হয়তো দুশ্চিন্তা। আসলে এটা দুশ্চিন্তার কারণ মোটেও না। এটা যদি মানে সবাই অ্যাওয়্যার থাকি আমরা, যেটা আমরা যদি সবাইকে সামাজিকভাবেও সচেতন করতে পারি, তাহলে কিন্তু হ্যাঁ, এটা অনেকটুকু কমে যাবে। আসলে সমস্যা না। যে পেরিমেনোপজ স্টেজে অথবা মেনোপজ স্টেজে কি একজন নারী কনসিভ করতে পারে কিনা? আচ্ছা, মেনোপজ যদি পার্মানেন্ট, যেটা বললাম, মেনোপজ 12 মাস যদি কোনো মহিলার পিরিয়ড বন্ধ থাকে, তাহলে কিন্তু তার আমরা ধরে নিই যে তার বাচ্চা হবে না। কিন্তু পেরিমেনোপজ যেটা, মেনোপজের আগে 3-4 বছর আগে থেকে যখন একটু একটু সিমটম হয়, তখনও কিন্তু দেখা যায় কিছু কিছু প্রেগনেন্সির ইয়ে করা আছে, হয়েছে এরকম। তো সেই সময় একটু প্রোটেকশন নিয়ে তাকে থাকতে হবে। আবার 1 বছর পিরিয়ড পুরো বন্ধ হয়ে যাওয়ার পরেও বেশ কিছুদিন আমরা বলি যে আপনারা এমনভাবে থাকবেন যাতে ইয়ে না হয়। তাহলে এটা আসলে একটা আপেক্ষিক, মানে না, তবে পার্মানেন্ট মেনোপজ, একবার যখন মেনোপজ হয়ে গেছে তখন আসলে আর বাচ্চা হবে না। তবে আইভিএফ করা যেতে পারে পেরিমেনোপজ যাদের। বুঝতে পেরেছি। তার মানে পেরিমেনোপজ স্টেজে একজন মহিলা আসলে কনসিভ করতেই পারে, চান্স আছে কিছু। জি, এই যে ধরেন আমরা তো এগুলো মহিলাদের ব্যাপার নিয়ে কথাগুলো বলছিলাম, পুরুষদের কি এই ধরনের কোনো স্টেজ বা এই ধরনের কোনো প্রসেসের মধ্যে দিয়ে কি যেতে হয়? পুরুষের যেটা হয়, পুরুষেরও তো বয়সের সাথে সাথে আসলে চেঞ্জটা আসে। যে আমাদের যে কোষগুলো থাকে যেখান থেকে হরমোন আসে, এটা বয়সের কারণে এইজিং প্রসেস তো সবাইকে ফেস করতে হচ্ছে। তখন যেটা হয় ছেলেদের, সেটাকে আমরা অ্যান্ড্রোপোজ বলি, হ্যাঁ, ছেলেদেরটাকে। ওই সময় ছেলেদের শারীরিক কিছু পরিবর্তন অবশ্যই আসে।
তার শারীরিক মানসিক সব কিছুই। কিন্তু ছেলেরা কিন্তু বাবা হতে পারে, দেখা যায় অ্যান্ড্রোপোজ হয়ে গেল, তারা তাদের মেয়েদের মতো তারা একেবারে যে মা হতে পারবে না এটা হয় না, তারা কিন্তু বাবা হতে পারে, কিন্তু অন্যান্য চেঞ্জগুলি আসে। এই যে মেনোপোজের ক্ষেত্রে আপনারা আসলে কি কি ধরনের মেডিসিনগুলো ব্যবহার করে থাকেন? মেডিসিনের মধ্যে আমরা প্রথমে ন্যাচারাল বললাম না, কিছু নন ফার্মাকোলজিক্যাল কিছু থাকে, হার্বাল মেডিকেশন আমরা ইউজ করি। তারপর হচ্ছে হরমোন দিতে পারি, হরমোনের মধ্যে স্ট্রোজেন যেটা ডিফিসিয়েন্সি বডিতে নেই আমরা সেটাই দিই, হ্যাঁ এটা দিই। তারপর হচ্ছে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট করি, তারপর হচ্ছে ভিটামিন ডি দেই রুগীদেরকে। আর হচ্ছে ওদেরকে ওই খাবারগুলো খেতে বলি যেগুলোতে ভিটামিন ডি কন্টেনিং ক্যালসিয়াম বেশি আছে, দুধ ডিম খাবে, এগুলি বলি। আর মেইন ফোকাস পয়েন্ট আমাদের যেটা থাকে সেটা হচ্ছে তাদের হাঁটা চলা, ঘুম, পর্যাপ্ত ঘুম, হ্যাঁ সবার সাথে মিলেমিশে থাকা, কথাবার্তা বলা, সুন্দর একটা জীবনযাপনের কথা আসলে আমরা অ্যাডভাইস করি। আর হচ্ছে বই পড়া, আর যারা সুযোগ আছে গার্ডেনিং করবে, হ্যাঁ পাখি পালবে। ইদানিং তো আমাদের আসলে সোসাইটিতে একটা হয়েছে বিড়াল পালা, আমরা কিন্তু এটাকেই বলি, তাহলে একটা সবসময় মনে হয় যে তার আশেপাশে ছোট বাচ্চা আছে, তাহলে রুগীরা কিন্তু ভালো থাকে এটাতে। মেনোপোজের সময় যে নারীদের মানসিক যে পরিবর্তনটা আসলে এটা কিভাবে আসলে প্রকাশ পাচ্ছে? মানসিক সমস্যাটার মধ্যে প্রথমে যেটা হয় ডিপ্রেশন, খুবই লোনলি ফিল করে, হঠাৎ কান্না করে, মনে হয় যে আমার তো কেউ নাই। আবার হচ্ছে মানে মনে হয় যে আমি তো মানে নেগলেক্টেড পার্সন, মানে আমাকে তো, আমার তো আর কোনো দাম নাই বোধ হয়, হ্যাঁ এরকম একটা হয়। আর হচ্ছে কি ওই যে বিষণ্ণতাটা হয়, হ্যাঁ খুব ডিপ্রেশনটাই মুডটা বেশি দেখা যায় আর কি মানসিক চেঞ্জের মধ্যে। মানে এমন কোনো সময় আর দেখা যাচ্ছে না যে খুব হাসি খুশি আছে, আসলে এরকম হয় না। আর একটা সমস্যা হচ্ছে খুব খিটখিটে হয়ে যায় মেজাজটা, এখন খুবই উত্তেজিত, আবার হয়তো একটু ঠান্ডা হচ্ছে, কিন্তু ওই ওই ব্যালেন্সটার ভিতর থেকে যায়, ইয়েটার ভিতর মনটা সবসময় খুব ডিপ্রেসিভ মুডে চলে আর কি। এই সময়টিতে আপনাদের আসলে কতদিন পর পর রোগীদেরকে আপনাদের কাছে আসতে বলেন বা উপদেশ দেন যে কাউন্সিলিং একটা ইস্যু থেকে যায়? এটা হচ্ছে আমাদের কাছে তো মহিলারা মেনস্ট্রুয়াল সমস্যা নিয়ে যখন আসে, যেমন মাসিকের সমস্যাটা, যখন মেনোপোজ হওয়ার আগে যে পেরিমেনোপোজ পিরিয়ডের কথাটা বললাম, ওই সময় হয় কি পিরিয়ডটা একটু অনিয়মিত হয়ে যায়, 2-3 মাস পর পর হয়, 4 মাস পরে হয় কারো, বা একটু দেরিতে হয়, হলে অ্যামাউন্টটা কম হয়, তখনই কিন্তু রুগীরা আমাদের কাছে আসেন। ওই টাইমটা থেকেই আমরা ওদেরকে কাউন্সেলিং করা শুরু করি, যেটা আপনার একটা লক্ষণ যে মাসিকটা উঠে যাবে, হ্যাঁ এটা আমরা বুঝাই বলি। আরেকটা মিসকনসেপশন আছে, এটা আসলে আমাদের এখানে বলা উচিত, সেটা হচ্ছে কি কিছু রুগী থাকে এই পেরিমেনোপোজে অনেক ব্লিডিং হয়, প্রচুর প্রচুর ব্লাড যায়, ব্লাড দিতে হচ্ছে, হ্যাঁ এগুলি ওরা দেখা যায় শুরুর দিকে আসে না, অনেক খারাপ হয়ে গেলে আসে, জিজ্ঞেস যখন করা হয় যে আপনার তখন বয়স প্রায় 48 হয়ে গেছে, আপনার এখনও এভাবে রক্ত যাচ্ছে, আপনার আসা উচিত ছিল, তখন সে বলে যে আমাদের মা খালা কিংবা বাকিদের সবাই যেটা বলে সেটা হচ্ছে মাসিক বন্ধ হয়ে যাওয়ার টাইম হচ্ছে, তখন একটু বেশি যাবে। এটা একেবারেই রং কনসেপশন, দেখা যায় রোগীগুলো একটা খারাপ রোগ ধরা পড়ে ওই টাইমটাতে, কমতে কমতেই কমে যাবে, একটু একটু অল্প অল্প হবে, গ্রাজুয়ালি কমে যাবে এবং বন্ধ হয়ে যাবে। এটা একটা আমার মনে টেক হোম মেসেজ হতে পারে আমাদের। বুঝতে পারি। আর প্রিমেচিউর মেনোপোজ এটা আসলে হওয়ার কারণগুলো কি কি? প্রিম্যাচিউর মেনোপজ আমরা এমনি কিছু কারণের মধ্যে বলেছি, এগুলি আসলে ওটাই একটা হচ্ছে প্রিম্যাচিউরলি হয়তো 40-এর নিচে বা 30-35 কোনো একটা রুগীর এমন জরায়ুতে সমস্যা হলো, আমার জরায়ু ফেলে দিতে হচ্ছে, এটা একটা। ইদানিং আবার বাচ্চা হওয়ার সময় দেখা যায় ফুল নিচে নানান রকম কমপ্লিকেশনের জন্য পেরিপার্টাম হিস্টেক্টমি করতে ওদের হচ্ছে। আরেকটা হচ্ছে জেনেটিক কজের জন্য হতে পারে, ওই বংশগতভাবে হয়তো এরকম। আবার একদম ম্যাল নারিশ কিছু থাকে, পেশেন্ট থাকে, ওদের হয়। আছে যারা যেসব পেশেন্টরা কেমোথেরাপি রেডিওথেরাপি পায় ওদেরই হয়, তবে মেইন কজ হচ্ছে জেনেটিক কজটা প্রিম্যাচিউর মেনোপজ হওয়ার জন্য। এই যে মেনোপজ পরবর্তী সময়ে তো আসলে হাড়ের ক্ষয়টা বেশি দেখা যায়, এর কারণটা কি, বা আমরা কিভাবে এটা আসলে প্রতিকার করব, বা কিভাবে এটা চিকিৎসা পদ্ধতিটা কি? আমাদের যে ইস্ট্রোজেন হরমোন থাকে ও হচ্ছে হাড়কে খুব সুস্থ রাখতো, হ্যাঁ আমার যে হাড় তৈরি হওয়ার যে সেলগুলি থাকতো ও ওটাকে তৈরি করতো, ওটাকে নিউট্রিশন দিত এরকম। যে ইস্ট্রোজেন চলে গেছে শরীর থেকে আস্তে আস্তে সেই সেলটা থাকে না, যেই সেলটা হাড় ভাঙবে সেই সেল তখন আপার হ্যান্ড নিয়ে নেয়, তখন দেখা যায় সেলগুলি ভাঙতে থাকে এবং আস্তে হাড়ের ক্ষয় হতে থাকে। আর এজিং প্রসেসের জন্য আস্তে আস্তে হাড় এইভাবেই ক্ষয় হয়ে যায়। তারপর হচ্ছে কি ভিটামিন ডিটা ঠিকভাবে আমাদের শরীরে কাজ করতে পারে না, এই জন্য আসলে হাড়ের ক্ষয় হতে থাকে। আমরা বলি এটা রোধ করার উপায় হচ্ছে 30 বছরের পর থেকে মেয়েদের আসলে রেগুলার মানে ক্যালসিয়াম সাপ্লিমেন্টে থাকা উচিত। আমি তো আসলে ক্ষয় হওয়াটা রোধ করতে পারবো না, সেটা হবে এজিং প্রসেসের সাথে হবে, কিন্তু আমি যদি আগে থেকে ক্যালসিয়ামটা ভালোভাবে খাই আমার হাড় হয়তো শক্ত থাকবে, কোয়ালিটিটা ভালো থাকবে। তারপর হচ্ছে কি আমি নিশ্চয়ই ডাক্তারের সাথে যদি রেগুলার যোগাযোগ করি, ক্যালসিয়াম লেভেলটা দেখি আমরা রক্তের,
ক্যালসিয়াম পরিমাণটা যদি রেগুলার যদি সে খায়, খাওয়া দাওয়াতে ক্যালসিয়ামযুক্ত খাবার রাখে, তাহলে কিন্তু যে হাড় ভেঙে যাওয়া অস্টিওপোরোসিস যেটা বলি আমরা, দেখা যায় বেশিরভাগ মহিলারা আসেন বাথরুমে পড়ে গেছেন, হিপ জয়েন্টটা ভেঙে গেছে অথবা হাত ভেঙে যায় এরকম, তো এই ফ্র্যাকচারগুলি আসলে হবে না, একটু কেয়ারফুল থাকলেই হবে এটা। আমরা আসলে অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে আপনি দর্শকদের থেকে একটু বিদায় নিন। মেনোপজ নিয়ে দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে এটা একটা নারীর জীবনের শেষ নয়, এটা একটা নতুন অধ্যায়, একদম নতুন একটা জীবন। আমরা সব মেয়েরাই এটা, মেয়েদেরকে এটা উপভোগ করতে হবে। আমি উপভোগ করতেই বলবো এটা। সুস্থ জীবন যাপন করবেন, ইতিবাচক মনোভাব নিয়ে চলবেন, জীবনটাকে উপভোগ করবেন, খাওয়া দাওয়া, তারপর হচ্ছে ব্যায়াম করা, নিয়মিত ডাক্তারের পরামর্শ নেওয়া, এবং যখন যে সমস্যাটা হবে সেটা নিয়ে নিজের পরিবারের সাথে, খুব আপনজনের সাথে আলোচনা করবেন, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেবেন, অবশ্যই জীবনটা সুন্দর হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার সালমা আক্তার শিমু, আপনাকে উপস্থিত থেকে আমাদেরকে মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম নারী জীবনের একটি অংশের কথা, যেটাকে আমরা বলে থাকছি মেনোপজ বা পার্মানেন্টলি ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়া। এই অবস্থায় আসলে আমাদের নারীদের বা মা বোনদের যত্ন নেওয়াটা খুবই জরুরি। শারীরিক এবং মানসিক যত্নের খুবই প্রভাব রয়েছে এই অংশটিতে। আশা করি আগামী একটি পর্বে আরও একটি নতুন সমস্যা এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।